সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, বিনিয়োগকারীরা সঞ্চয়ের একটি অংশ বা সঞ্চয়টা পুঁজিবাজারে নিয়ে আসেন। তারা ব্যাংক কিংবা অন্য ক্ষেত্রে বিনিয়োগ না করে পুঁজিবাজারে কেন নিয়ে আসেন? স্বাভাবিকভাবেই এটা মুনাফার উদ্দেশ্যে, কিন্তু পুঁজিবাজারে কতটুকু মুনাফা পাওয়া সম্ভব, অন্য ক্ষেত্রে বিনিয়োগ করে কতটুকু মুনাফা পাওয়া সম্ভব, এই পার্থক্যটুকু হয়তো অনেকে বুঝেন না, এরকম অভিযোগ আমরা শুনে থাকি। কিন্তু পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেন তারা কতটুকু রিটার্ন পান, সেই বিষয়টাও কিন্তু প্রশ্ন থেকে যায়। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব লাভ লোকসান নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক মুস্তাক আহমেদ সাদেক, আছেন আল আরাফা সিকিউরিটিজের সিইও মোহাম্মদ সোহেল রানা। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মুস্তাক ভাই, এই যে দেখা যায় যে আপনারা সবসময় বলে থাকেন যে আপনার যতটুকু সঞ্চয় থাকবে সঞ্চয়টা পুঁজিবাজারে নিয়ে আসেন, যে জমি বিক্রি করে বা অন্য মানে টাকা না নিয়ে আসতে। তো সঞ্চয় যখন ব্যাংকে রাখা হয়, ব্যাংকে একটা নির্দিষ্ট সময় পর একটা রিটার্ন পাওয়া যায়, কিন্তু আমাদের পুঁজিবাজারের অবস্থা এমন হয়ে গেছে কিছু বিনিয়োগকারীরা কিন্তু দীর্ঘদিন ধরে এই বাজারে থাকার পরও রিটার্নটা পান না, হোক কম বেশি, দেখা যায় যে পুঁজির সবটুকুই চলে যান, এরকমই আমরা বেশিরভাগ শুনে থাকি। মানে এই অবস্থাটা কেন? এখান থেকে তো কিছুটা রিটার্ন পাওয়ার দরকার। না তো পুঁজিবাজার চলতে হলে সারা দুনিয়াতে পুঁজিবাজারে আসে মানুষ ব্যাংকের থেকে বেশি প্রফিট করার জন্য। ব্যাংকে রাখলে যে ফিক্সড ইনকাম যেটা হবে এফডিআর এর এগেনস্টে বা ইওর এগেনস্টে, তার চেয়ে বেশি পাওয়ার জন্য তো ব্যাংক এখানে আসে। কিন্তু এখানে আসার পরে যে জিনিসটা হয়, যেমন আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, মনে করেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি 1 লক্ষ টাকার একটা ব্যাংকে রাখলেন, 1 বছরের জন্য এফডিআর করলেন, আপনি পাইবেন 5% বা 7%, আপনি 1 বছর পরে গিয়ে পাবেন আপনি, এবং এটা থেকে ট্যাক্স কাটিয়ে যা পান আপনি। আর আমার এখানে আইসেই বা 1 লক্ষ টাকা দিয়ে পরের দিন বলবে যে মুস্তাক ভাই আমার প্রফিট কত হয়েছে, আমার কত হয়েছে। আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে যাই না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শর্ট সিলেকশন অফ শেয়ার। আপনি যদি না বুঝেন তাহলে তো আপনার লোকসানে যাওয়ার সুযোগ থাকতেই পারে। যেমন আপনার কতগুলি আমরা সবসময় বলি গার্বেজ শেয়ার, এই গার্বেজ আপনি দেখেন বাজার যখন উঠতে থাকে গার্বেজ শেয়ারও উঠতে থাকে, যে জাং শেয়ার যেটাকে বলা হয়, জাং শেয়ারগুলো উঠে কেন উঠে আমাকে বলেন। যারা ডিভিডেন্ড দিচ্ছে না, যারা গ্রোথ নাই, যাদের কোম্পানি নেগেটিভ ইয়েতে চলে গেছে, সেই শেয়ারগুলি কারা কিনে? আমাদের মতো ইনভেস্টারই কেউ কিনে। তো সে লোকসান করবে না তো লোকসান করবে আপনাকে বুঝতে হবে পুঁজিবাজারে আসলে যে আমি কি কিনতেছি, এটা টাকাটা আমি আমার টাকা দিয়ে আমি কি কিনতেছি, তার ইপিএস কত, সে আমাকে কত টাকা দিবে বছরের শেষে। হ্যাঁ, এবং আমার 1 নম্বর হলো বছর শেষে ডিভিডেন্ড আপনার ইনকাম। সেকেন্ড হচ্ছে যে ক্যাপিটাল গেইন, যে আপনি কিনলেন আজকে 10 টাকা দিয়ে, 11 টাকা দিয়ে, কালকে এটা 15 টাকা হইলো, এই যে একটা গেইন পাইলেন ওটা 5 টাকার একটা গেপ, এইটাও কিন্তু ক্যাপিটাল মার্কেটের গেইন একটা। আর আপনার ডিভিডেন্ড ইনকাম তো আছে। আপনাকে সবচেয়ে বড় কথা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে আসতে হবে। আপনি আজকে আসলেন কালকে বেচবেন, আজকে আসলেন কালকে কিনলেন পরশু বেচবেন, এইটা করলে আপনার লোকসানের চান্স ইজ 80%। লং টার্ম বলতে মানে কত বছর বুঝেন? এইখানে আমরা দেখেছি যে আমাদের এখানে বিনিয়োগকারীরা ফোন করে বলছেন যে 2010-এ, 2009-এ বা 2011-তে বিনিয়োগ করেও এখন পুঁজি কিছু নাই। তাহলে মানে লং টার্ম বলতে মানে টাইম ফ্রেম এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি যদি একদম টপে আপনি মানে 2010-এর যে যারা শেয়ার কিনেছে, ইট ওয়াজ ভেরি হাই টাইম। আপনাকে তখনই আপনি যখন দেখছেন যে বাজার ক্র্যাশ করে যাচ্ছে, আপনি তখনই বেরিয়ে যাওয়া উচিত ছিল, আপনার লোকসানটা কম থাকতো। কিন্তু আপনি যতদিন ধরে রাখছেন এটাও কিন্তু লং টার্ম। এই যে ধরে রাখছেন যে 2-3 বছর, এটাও লং টার্মে ধরে রাখছেন, কারণ আপনি মনে করছেন যে 450 টাকায় যে শেয়ারটা কিনছেন এই 450 টাকা, কিন্তু 5 বছরও 450 টাকা যায় নাই। কথাটা বুঝতে পারছেন? আপনি যদি সেদিনই 400 টাকায় বিক্রি করে দিতেন, আইসা আরেকটা শেয়ার কিনতেন না, তাহলে কিন্তু আপনি ওই লসটা কাভার করতেন। কিন্তু আপনি ধরে বসে আছেন যে আমি 450 টাকায় বিক্রি করবো, আরেকবার যখন 450 টাকা হবে, তাহলে এই টাইমটা যে গ্যাপ হলো এটা কিন্তু মানে গুড সাইন না। আসলে যে শেয়ার হাতে থাকুক বুঝতে হবে যে এটা আমি কোন প্রাইসে কিনেছি, আমি এর এগেইনস্টে কি পাচ্ছি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি ব্যাংকের থেকে অনেক বেশি রিটার্ন পাবেন এখানে।
জি সোহেল ভাই, আপনারা তো সেকেন্ড পজিশন এখন আপনাদের ব্রোকারেজ হাউসের, তো তার মানে আপনাদের সম্পৃক্ততা শেয়ার বাজারে মানে সবচেয়ে বেশি দুটার মধ্যে একটা। তো এই অবস্থায় আপনাদের বিনিয়োগকারীরা কি করছেন এখানে? বিনিয়োগকারীরা কি এই যে মোস্তাক ভাই যেটা বললেন তাদের যে আচরণ, এরকম আচরণ ছাড়াও তো যারা মানে একদম পারফেক্ট বিনিয়োগকারীও তো আছেন, তারা কি মুনাফা করতে পারছেন এই বাজার থেকে? ধন্যবাদ আসিফ ভাই। আসলে বিনিয়োগের যে সংজ্ঞাটা, এটা আমাদের দেশে রিসেন্ট মনে হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে। বিনিয়োগের পুঁজিবাজারের বিনিয়োগটা হচ্ছে আমি বিনিয়োগ করব, আমি কিন্তু এখানে জাস্ট আজকে একটা শেয়ার বাই করলাম, কালকে এটা সেল করে প্রফিট করবো, এটা কিন্তু পুঁজিবাজারের বিনিয়োগের সংজ্ঞা না। আমি একটা শেয়ার পুঁজিবাজারে আমার যে মানে আইডল মানিটা আছে, এটা আপনি যেটা আগে শুরুতেই বললেন বা মোস্তাক ভাই যেটা বললো যে ব্যাংকে রাখার পরিবর্তে এখানে রাখলে রিটার্নটা অনেক বেশি। আমি বিশ্বাস করি যদি কেউ বুঝে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করে, সে 2010-এ হলেও লস খেত না। কারণ দেখেন, আপনার সবসময় একটা জিনিস দেখতে হবে, ন্যাব, পি, তারপর কোম্পানির গ্রোথ প্লাস তার অডিটরকে, এটাও দেখা দরকার। তার সাথে এই ফিউচার কোনো কোম্পানির প্ল্যানিংটা কী আছে, এইসব জিনিস দিয়ে 2010-এ যারা বিনিয়োগ করছে তারা কিন্তু লস খায়নি। কিন্তু ঘটনা হয়েছে কি, সেই সময় দেখা যাচ্ছে একটা শেয়ারে ন্যাব দেখতেছে ন্যাবের চেয়ে রেট অনেক হাই, তারপরে বিনিয়োগ করছে, তারা কিন্তু লসে পড়ছে। না, আপনি যদি ওই সময় প্রাইম ফাইন্যান্স মানে 450-500 টাকার উপরে ট্রেড হয়েছে, তো এই প্রাইম ফাইন্যান্স ওই সময় তো ইপিএসও ভালো ছিল, ন্যাবও ভালো ছিল, হয়তো ন্যাব অত ছিল না, ন্যাবের চেয়ে অনেক গুণ বেশি ছিল, ন্যাবের চেয়ে অনেক গুণ বেশি ছিল, রেটটা যৌক্তিক ছিল না। এই যৌক্তিক ছিল কি ছিল না, এইটা বিচার করার দায়িত্বটা কি বিনিয়োগকারীর একার? এখানে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা ছিলেন তাদের আচরণটাও তো কেমন ছিল আপনি জানেন। তো সেক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারী আসলে আমরা যে তাদেরকেই ঢালাওভাবে অভিযোগ করি তারা না বুঝে বিনিয়োগ করে লোকসানে পড়েন, আসলে কিন্তু সেরকম না। আপনি যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণ যদি এরকম দেখেন, সেক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারী করার কি থাকে? না, এটা ঠিক আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে তাদের ক্ষতির চেয়ে ব্যক্তি বিনিয়োগকারীর ক্ষতির সংখ্যা কিন্তু অনেক বেশি। আমি কিন্তু আপনার সঙ্গে একমত। এই কারণে বলবো যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি বুঝে শুনে শেয়ার কিনতেন, তাহলে আজকে মিউচুয়াল ফান্ডের অবস্থা এই তো। অ্যাসেট ম্যানেজাররা যে কাজটা করেছে, আজকে সাধারণ বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের উপর আস্থা হারাই ফেলছে। রিজন হলো আমি 10 টাকা দেয়, মিউচুয়াল ফান্ড ইজ মোস্ট সিকিউর ইনভেস্টমেন্ট। কিন্তু আপনারা যারা এই অ্যাসেট ম্যানেজার যারা আছেন, যারা এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যে ম্যানেজ করে ফান্ডটা, তাদের নিয়ে তো মানে এত প্রশ্নবিদ্ধ তাদের আচরণ, এবং তাদের এই যে দেখেন যত মানে পুঁজিবাজারে বিনিয়োগ করে এটা হাইকোর্ট পর্যন্ত যাওয়া এবং মামলা একের পর এক বয়ে যাওয়া, এটা কিন্তু মিউচুয়াল ফান্ড থেকেই শুরু। অ্যাসেট ম্যানেজার সাহেবরা করবেন না কেন? দেখেন ওনারা মাসে বেতন নিচ্ছেন কত টাকা। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাইয়া আমি জানি থেকে অনুপম বলছিলাম। জি বলুন ভাইয়া, আজকে জেনারেশন নেক্সট ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছিলাম যে কি কারণে এই শেয়ারটা আপনার সবসময় মানে এভাবে কম দেয় তাকে আমাকে একটু জানাতে পারবেন? আমরা তো জি ধন্যবাদ। মানে 1900 মতো একটা জেনারেশন নেক্সট মানে টেক্সটাইল আসলে সব কোম্পানিগুলোর প্রাইসই কম আছে। জি, যে জায়গা থেকে বলছিলাম, না এই অ্যাসেট ম্যানেজার সাহেবরা তাদের একটা ফিক্সড মানে ফি নেয়, মানে এই পোর্টফোলিওটাকে ম্যানেজ করার জন্য একটা ফি চার্জ করে তারা, এবং ইয়ারলি বা মান্থলি করে নিচ্ছেন। যে অ্যামাউন্টটা নিচ্ছেন ওনাদের তো কোনো লোকসান নাই, লোকসান হচ্ছে তো বিনিয়োগকারীদের যারা বিনিয়োগ করেছেন। তারা যদি প্রপারলি তখন বিনিয়োগ করতো, বুঝে শুনে বিনিয়োগ করতো, ঠিক আছে আমি এই পিইতে কিনবো না, আমি এত পি না আসা পর্যন্ত আমি কিনবই না, আমি এই নেট এসেট ভ্যালুর কত গুণ বেশি দিয়ে আপনি কিনবেন? আপনি কি 5 গুণ 10 গুণ বেশি দিয়ে কিনবেন? নেট এসেট ভ্যালুটা আপনি ডাবল কিনতে পারেন, মানে হার্ডলি 2 টাইমস কিনতে পারেন, কিন্তু আপনি 10 টাইমসে গিয়ে কিনছেন। এরকম বলুন তো আপনি আজকের অবস্থাটা চিন্তা করেন। আপনি 10 টাকা দিয়ে আমি মিউচুয়াল ফান্ড কিনছি, আজকে এটা 4.5 টাকা দাম হয়ে গেছে, আজকে এটা 5 টাকা দাম হয়ে গেছে। কিন্তু এই যে আমি মিউচুয়াল ফান্ডে লোকসান করবো কেন? কিন্তু এএমসি গুলোর আপনি জানেন, আমার চেয়ে হয়তো আপনি বেশি জানেন যে তারা বাংলো করছে, তারা অমুক বাগান বাড়ি করছে, এই ফান্ডের টাকা দিয়ে কেন করবে? কেন করবে আমাকে বলেন। দেখেন আমি আপনাকে বলি, এই বাংলাদেশে প্রথম মিউচুয়াল ফান্ড ইন্ট্রোডিউস করে আইসিবি, তখন মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও ডিক্লেয়ার করা হতো যে দিজ আর দি পোর্টফোলিও ইন মাই ইয়ার। তখন আমরা বুঝে শুনে এই ইউনিটটা কিনবো কিনা, ইটস নট এ শেয়ার ইউনিট, আমি এই ইউনিটটা কিনবো কিনা আমি বুঝতাম যে এই ইউনিটটা আমি কিনবো বা এই ইউনিটটা। এখন কিন্তু পোর্টফোলিও ডিক্লেয়ার করে না ওনারা, এখন নেট অ্যাসেট ভ্যালু ডিক্লেয়ার করে।
কথাটা বুঝে নেট এসেট ভ্যালু বুঝিয়া কোন বিনিয়োগকারীরা কি বুঝবে যে আমি কি এই নেট এসেট ভ্যালুতে কি শেয়ার আছে আমি কেমনে বুঝবো, কথাটা বুঝছেন। এই নেট ওনারা শেয়ার বেচা কেনা করতেছেন, এই যে বললেন আপনি বাংলোতে ইনভেস্ট করছেন, ওনারা ফিশারিতে ইনভেস্ট করছেন, ওনারা এফডিআর করছেন। এই ইনভেস্ট সাদেক ভাই আপনি যেটা বলছেন বিনিয়োগ করছেন, বিনিয়োগ করলে সেটার একটা রিটার্ন আসবে, সেখান থেকে ইউনিট হোল্ডাররা কিছু পাবে, কিন্তু আপনি এই যে বাংলো করছেন সেই বাংলোতে কারা থাকবে? মানে আপনি বিনিয়োগকারীদের টাকা নিয়ে আপনি বাংলো করছেন, সেই বাংলোতে আপনি পিকনিক করছেন আপনার স্টাফ নিয়ে, আপনি তো ওই ফান্ডের মালিক না, আপনি এখান থেকে সার্ভিস চার্জ। এই বিষয়গুলো আসলে দেখার কেউ নাই, এগুলো বারবার বলা হচ্ছে, আমরাও বলেছি, আপনারা সাংবাদিকরা দেখার কেউ নাই। শুনেন, এই দেশটাকে এখন পর্যন্ত সাংবাদিকরা যেভাবে ইয়ে করতেছেন, এখন পর্যন্ত স্টক মার্কেট বা রাজনৈতিক অবস্থান যে কোনো এগুলো সাংবাদিকরাই কিন্তু তুলে ধরতেছেন। আপনারা যদি এগুলো তুলে আনেন তাহলে আমরা রেগুলেটররাও বুঝতে পারবে যে নাও আই হ্যাভ টু গো ফর ইট, আই হ্যাভ টু ডু সামথিং ফর ইট। এখন আপনারা যদি না তুলে ধরেন, সমাজকে যদি না তুলে ধরেন, দেশবাসীকে যদি না তুলে ধরেন যে দিস ইজ দ্য ফান্ড ম্যানেজার এবং এই কাজ করতেছে, এই তোমার এই করতেছে। ভাই এই তুলে ধরার বিষয়টা যেটা বললেন, আমরা এখানে দেখিয়েছি, এই মিউচুয়াল ফান্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা এখানে দেখিয়েছি যে নিজের নামে কিভাবে রিট করে হাইকোর্টে, এবং সেটা আমরা প্রমাণ করেছি। পুঁজিবাজারে মোটামুটি সবাই বিষয়টা জানেন, কিন্তু রেগুলেটর যারা তারা কোনো অ্যাকশন নিলেন না। হ্যাঁ, আমাদের কাছ থেকে সিডি নেওয়া হয়েছে, আমরা সেটা দিয়েছি, কিন্তু তারপরে কোনো অ্যাকশন দেখি নাই। বিনিয়োগকারীরা এইসব বিষয় দেখতে চায়। আপনি 10 লাখ শেয়ার কেউ কিনলো, তাকে এসে আপনি ধরলেন, তার পানিশমেন্ট করলেন, ডিএসসি তথ্য নিল, এসএসসি কেন শেয়ার কিনলা এসব করলো, কিন্তু এই যে বড় পুকুর চুরি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আসলে দেখছেন না। সবসময় আপনারা বিনিয়োগকারীদেরই আমি বিনিয়োগকারীকে দোষারোপ করি। জি সোহেল ভাই এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি দেখেন যে মিউচুয়াল ফান্ডই আসলে ব্যক্তি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, তো আসলে মিউচুয়াল ফান্ডের এই অবস্থা, মিউচুয়াল ফান্ডের যারা ম্যানেজ করেন তাদের যদি এই অবস্থা হয় তাহলে আস্থাটা কিভাবে রাখবেন, এই বিষয়টা জানবো। একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে যাচ্ছেন? হ্যালো, জি বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম আক্তার। জি, আমি 2010 সালে আমার পোর্টফোলিও ছিল 50 লক্ষ টাকা। আমি এই 2010 থেকে 2015 সাল পর্যন্ত 10 লাখ টাকা আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। বর্তমানে আমার পোর্টফোলিও আছে 12 লাখ টাকা। আমি যদি এগুলো অপেক্ষা না করে ওদের যারা শেয়ারের এই বিষয়ে আলোচনা করে তারা বলছে সবাই অপেক্ষা করেন। অপেক্ষা না করে 2010 সালে আমি বিক্রি করতাম, তাহলে আমি এত টাকা লুটে হতাম না। তাহলে অপেক্ষা করার পর আমার বেনিফিটটা কি হলো? আমার পুরোতে কোনো দাম শেয়ার নেই। জি, আপনি কি লোন নিয়েছিলেন? না, আমি কোনো লোন নিইনি। জি ধন্যবাদ। লোন না নেওয়ার কারণেই তা 10 লাখ টাকা নিয়ে গেছেন, এখনো 12 লাখ টাকা আছেন, এই 22 লাখ টাকা। যারা লোন নিয়েছেন দর্শক, আপনার মতো যাদের পোর্টফোলিও ছিল এবং যারা মার্জিনে শেয়ার কেনাবেচা করেছেন তাদের অবস্থা খোঁজ নিয়ে দেখেন, এবং সেই তুলনায় আপনি অনেক ভালো আছেন বলবো। জি সোহেল ভাই, এই যে মিউচুয়াল ফান্ডের বিষয়টা ছিল না, এটা তো মুস্তাফা যেটা বলছিল তো রাইট। হ্যাঁ, এমসিদের অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া আছে কিছু, যেমন আমরা স্পন্সররা যদি কোনো মিউচুয়াল ফান্ডের কোনো প্রবলেম আমরা মনে করি, ওটা যদি আমরা লিকুইডেশন করতে যাই আমরা কিন্তু পারি না। আপনাদের একটি মিউচুয়াল ফান্ড আছে আপনাদের ব্যাংকে? আমাদের একটা আছে, আমরা ট্রাই করেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে আমাদের কিছু করার নেই। আমরা জাস্ট ইউনিট হোল্ডার হিসাবে তাদের কাছে এটা জানাইতে পারি, এমসির কাছে যে তুমি, বা ইস্যু ম্যানেজারের কাছে যে তোমরা এটা লিকুইডেশন করার চেষ্টা করো। তাছাড়া আমাদের করার কিছুই নাই। এটা টোটালি ডিপেন্ড করে এমস এবং ইস্যু ম্যানেজারের উপর। এটা ঠিক যে তাদের কিছু অ্যাবসলিউট পাওয়ার তারা ভোগ করে, এই জন্য তারা হয়তো বা এটা মিসইউজ করে। রিসেন্ট তো তারা কোর্টে গিয়ে স্ট্যাটাস করিয়ে নিছে। হ্যাঁ, কোর্টের বিষয়ে আমি কিছু বলতে চাই। কথাটা বুঝেন, প্রবলেমটা হলো কি, আপনি ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড বাজারে ছাড়লেন, আপনি 5 বছরের জন্য একটা ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড, 5 বছর শেষ হওয়ার পরে ঠিক আছে যা অ্যাসেট আছে ইউটি করে দিয়ে মানে দিয়ে ইউকে ইউনিট হোল্ডারদেরকে দিয়ে দিবেন। দ্যাট ইজ দ্য রুল। থাম রুল ইজ দিস, যে আমি 5 বছর পরে আপনি তাই যদি হয় মুস্তাক ভাই, যে এই যে ফান্ডটা যারা ম্যানেজ করবে তাদের একটা টাইম ফ্রেম দেয়া আছে, 10 বছর তুমি ম্যানেজ করবা, প্রফিট লাভ যা হয় তুমি একটা কমিশন পাবা, বাকিটা ইউনিট হোল্ডারদেরকে দিয়ে দিবে। সে দিচ্ছে না, এখন ফান্ডটা কি তার ব্যক্তিগত ফান্ড মনে করছে, এবং সার্ভিস চার্জ পাইবো না। এবং তাই যদি হয় তাহলে আপনি এই পুঁজিবাজার ভালো হবে কি করে? আপনি মিউচুয়াল ফান্ডের যদি এই অবস্থা হয়, 4 টাকা কেন মিউচুয়াল ফান্ডে, তাহলে তো 2 টাকা দাম থাকা উচিত। এই জায়গায় একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে যাচ্ছেন? আমার নাম জাহিদ। জি বলুন। আমি জানতে চাচ্ছি, আপনারা তো ভালো শেয়ার কিনতে বলেন, তো আমি একটা শেয়ার দেখছিলাম যে প্রথম বছরে আসছিল
কিভাবে বুঝবেন যে এই শেয়ারটা ভালো? দর্শক আপনার প্রশ্নটি ঠিক আমরা বুঝতে পারি নাই। আপনি নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, আপনি নেটওয়ার্ক ঠিক হলে আপনি অন্য জায়গা থেকে ফোন করে আমাদেরকে এই প্রশ্নটা করেন। জি মুস্তাক ভাই, এখন তাহলে এই যে যারা বিনিয়োগ করতে আসবেন এই বাজার, আমরা সব জায়গা থেকে ইতিবাচক একটা মনোভাব দেখছি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ইতিবাচক মনোভাব দেখছি, মানে অর্থ মন্ত্রণালয় থেকে নতুনভাবে আশা সঞ্চার হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে 2016 ভালো যাবে। তাহলে এই অবস্থায় এই যে সমস্যাগুলো যদি দৃশ্যমান সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে দৃশ্যমান সমাধান হওয়া উচিত। আমার মতে দৃশ্যমান সমস্যাগুলো ইমিডিয়েটলি সমাধান হওয়া উচিত, তাহলে মানুষের কনফিডেন্স লেভেলটা বাড়বে। 1 নম্বর। 2 নম্বর হলো দেখেন আপনি ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এই যে এখন যে বর্তমানে যে ট্রানজ্যাকশনটা হচ্ছে 400 কোটি বলেন, 450 কোটি বলেন, 300 কোটি টাকা বলেন, এর 50% করতেছে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট, ফরেনাররা, আর 50% করতেছে আমাদের সাধারণ বিনিয়োগকারী প্লাস লোকাল ইনভেস্টর, লোকাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ইট ইজ দ্য টাইম, সবাই বুঝতেছে যে অল দি ইকোনমিক ইন্ডিকেটর ইজ পজিটিভ, ও মার্কেট উইল গ্রো। এবং বাংলাদেশ ব্যাংকের যে ব্যারিয়ার শিকল পরানো ছিল, শিকল খুলছে, এখন মার্কেট উইল গো, ইট ইজ সবাই বুঝতেছে। কিন্তু তারপরেও এখনও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এমডি সাহেবরা বসে আছেন যে পাঁচের লোকে কিছু বলে, যদি কিছু হয়, এই যে একটা যদি কিছু হয় আর ভয়ে এখনও পজিশন নিচ্ছেন না। বাট ইট ইজ দ্য হাই টাইম টু টেক এ পজিশন। এখন ফরেনাররা পজিশন নিচ্ছে, হয় ফরেনাররা যখন বিক্রি করবেন তখন ওনারা পজিশনে যাবেন, বুঝলেন? যেমন 96-এ যেটা হয়েছে। 96-এ কী হয়েছে, ফরেনাররা যখন বিক্রি করে চলে যাচ্ছে তখন ওনারা কিনতেছেন। আইসিবির ভূমিকা কি? আইসিবির ভূমিকা এটা বলার অপেক্ষা রাখে না। আমি এই ব্যাপারে মন্তব্য করব কি, আইসিবি যদি এখনও শেয়ার পজিশন না নেয়, এখনও যদি তারা শেয়ার বিক্রি করে, এই যে ব্লক ট্রেড করতেছে, কারা করতেছে? এটা তো সাধারণ বিনিয়োগকারীর কাছে ব্লক নাই, সাধারণ বিনিয়োগকারীর কাছে তো লক্ষ লক্ষ শেয়ার নাই। হয় ইনস্টিটিউশন করতেছে, না ফরেনাররা সুইচিং করতেছে, এই তো হইতেছে। বাট ব্লক হচ্ছে, প্রতিদিন ব্লক হচ্ছে 100 কোটি টাকার উপরে। তা আপনি দেখেন না কারা করতেছে, এটা তো ইজিলি ধরা যায়। এবং এখনও পজিশন নিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ দ্য হাই টাইম টু টেক পজিশন ইনস্টিটিউশন। সুল ভাই, এই যে বাজারের যে আচরণ, সেই আচরণে আপনাদেরও তো নতুন বিনিয়োগ করার একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি যে সার্কুলার, তাতে আপনারা কি সেটিকে আপনারা বসেছেন, বিনিয়োগের কথা ভাবছেন কিনা? আপনাদের মানে আচরণটা কি আপনাদের? না, বিনিয়োগ হচ্ছে না একদম তা না। ইনস্টিটিউটগুলো বাই করতেছে, মানে এটা প্রপোর্শনালিটি করছে। একবারে হয়তো বা পুরোটা সম্ভব না, যার তার রিজার্ভ আছে বা যে পরিমাণ এখন ফান্ড আমাদের ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে কি। আর মেন প্রবলেম হচ্ছে সেল প্রেশারটা কিন্তু আর থাকতেছে না। 21শে জুলাইয়ের পর্যন্ত যেটা ছিল যে আমাদের একটা বিশাল অ্যামাউন্ট 5,600 কোটি টাকার মতো সেল করতে হইতো, এই সেল প্রেশারটা এখন নাই। যার জন্য আমি মুস্তাক ভাইয়ের সাথে একমত যে এখন কিন্তু হাই টাইম টু বাই। এখন আপনার বিনিয়োগকারীদের উচিত, যেহেতু শুধু পুঁজিবাজারে না, টোটাল বাংলাদেশেরই ইকোনমিক গ্রোথটা কিন্তু প্লাস, এবং সবগুলো ইন্ডেক্স কিন্তু ভালো দিকে পজিটিভ। আপনারা এই যে ব্যাংকের যারা সাবসিডিয়ারি কোম্পানি আছে, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো, আপনারা প্রায় মিটিং করেন, আমরা যতটুকু জানি যে এর মধ্যে আপনারা বেশ কয়েকটি মিটিং করেছেন নিজেদের মধ্যে। আসলে এটার কি উদ্দেশ্যে করা এবং এখানের ডিসিশনগুলো কি? না, এখানে যেটা হচ্ছে যে সবার এখন সব ইনস্টিটিউটের ফাইন্যান্সিয়াল ব্রোকার যারা বলেন, তারা সবাই কিন্তু এখন চাচ্ছে যে বাই করি, এবং সবাই পজিটিভ। কিন্তু প্রবলেমটা হলো কোথায় জানেন? আমি আপনাকে উনি বলতে চাচ্ছেন না, এই জায়গায় শুনবো। বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। মুস্তাক ভাই যে জায়গাটিতে ছিলেন ব্যাংকের, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে শুরু করি। আপনি যাকে প্রশ্নটা করলেন ওনারা হলেন সাবসিডিয়ারি অব এ কোম্পানি, একটা ব্যাংকের সাবসিডিয়ারি। তো সাবসিডিয়ারির তো একটা লিমিটেশন আছে, তার বস বা বোর্ড অফ ডাইরেক্টর কি ডিসিশন নেবে, ফান্ডটা আসবে কোত্থেকে? মাদার থেকে। তো মাদারের ডিসিশন যদি না হয়, তাহলে মাদাররা এখনো বসে আছেন, চিন্তা করতেছেন আমি কীভাবে হবে, আচ্ছা দেখি অমুকে যাক আগে, তারপরে যাই আমি। এই যে অবস্থানটা আপনি চিন্তা করেন, সময় কিন্তু চলে যাচ্ছে, এবং যখন আর আসবে আপনি দেখেন তখন একটা বাবুল হতে থাকবে। কিন্তু এখনই যদি তারা পজিশন নিত, বাবুল হওয়ার আগেই তারা বেরিয়ে যেতে পারতো, দে উইল মেক দ্য মানি
কথাটা বোঝেন। কিন্তু ওনারা বসে আছেন, অমুক এমডি সাহেব আগে যাক, অমুক এমডি সাহেব পরে যাবে, অমুক এই যে অবস্থানটা করতেছেন আপনি, ওনারা দেখেন প্রত্যেকটা আপনারাই বলতেছেন, আপনাদের সংবাদপত্রে আমি পড়েছি 1,00,000 কোটি টাকার উপরে তারা বসে আছেন। ব্যাঙ্কগুলো তাদের এখন লাইবিলিটি ইজ 100 মানে 1,00,000 কোটি টাকার উপরে। তো এই টাকা নিয়ে ওনারা কোথায় ইনভেস্ট করতেছেন? কোথাও ইনভেস্ট করেন না, কারণ রিয়েল এস্টেট ইজ গন। রিয়েল এস্টেটে যাইতে পারতেছেন না, ওনারা ইনভেস্ট করতেছেন না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না। রিজন বিহাইন্ড দ্য গ্যাস অ্যান্ড আগামী 2-3 মাসের মধ্যে গ্যাসের প্রবলেম সলভ হলে হয়তো কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসবে, কথাটা বোঝেন। বাকি টাকা কি করবেন ওনারা? কিছু তো আসতে হবে শেয়ার মার্কেটে, এবং আসবে কিন্তু সময় মতো আসবে না। মুশকিলটা হচ্ছে এটাই, যখন ফরেনাররা কিনা বৈশা করবে, যখন ফরেনাররা বিক্রি করার সময় হবে তখন ওনারা সমানে কিনতে থাকবেন, এবং তারপর দেখা যাবে যে ফরেনাররা টাকা আপনারাই করবেন, ফরেন ইনভেস্টররা টাকা নিয়ে চলে আপনি যদি দেখেন অগস্ট সেপ্টেম্বরের দিকে ফরেনাররা কিন্তু প্রচুর শেয়ার কিনেছে, সেল করেছে ওই সময়টা, আপনি যখন এই যে সেল করেছে, এবং তারপরে কিন্তু এই যে আপনার নভেম্বর ডিসেম্বরে কিন্তু আমরা দেখছি যে উল্টোটা হচ্ছে। আপনাদের যারা এই যে মুস্তাক ভাই যে কথাগুলো বললেন, আপনাদের কি বোর্ডের সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয় কিনা? আপনারা যে ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলো যে বসেছিলেন সেখানে কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা, যে বোর্ডের সাথে আপনারা আলোচনা করবেন, বা বিনিয়োগ ভাবনাটা কি আপনারা আসলে? না, যেমন নতুন বছর থেকে বিনিয়োগে যাবে নাকি বিষয়টা কি? না, বিনিয়োগ অলরেডি কিন্তু সব আমাদের আছে, আমাদের নিজেদের 3-4টা পোর্টফোলিও আছে, সবগুলোতে কিন্তু আছে। কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের পরে কিছু তো বিনিয়োগ মানে বিক্রি তো করতেই হবে না, কিছু দেখা যাবে যে হয়তো 50-100 কোটি টাকা বিনিয়োগ করতে পারে। ওটা তো অলরেডি বিনিয়োগ হচ্ছে, হ্যাঁ বিনিয়োগ হচ্ছে। আর আমাদের যে বিষয়টা, আমরা যখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দিচ্ছি, এটা কিন্তু আমাদের বোর্ডে আমরা ইনফর্ম করেছি, এবং সে অনুযায়ী আমরা যে ফান্ড আমাদের কাছে অলরেডি আছে বা লাগবে, আমরা সে অনুযায়ী কিন্তু বাই করতেছি। আমাদের ধীরে ধীরে কিন্তু সবাই, শুধু আমি না, আমি যতটুকু জানি আমাদের ইনস্টিটিউশনাল ব্রোকারদের যে মিটিংগুলো হয় তাতে কিন্তু সবাই বাই করতেছে, সবাই বাই মোডেই আছে। বাট সমস্যা হচ্ছে যে ওভারঅল মার্কেটটা মানে জেনারেল ইনভেস্টরদের মনে আস্থাটা হয়তো বা এখন পর্যন্ত সেই লেভেলে পৌঁছাইলে মার্কেট আজকে এই অবস্থায় থাকতো না, টার্নওভার অনেক বাড়তো। আমরা তো আশায় আছি 2016 শুরু দিক থেকে টার্নওভারটা অনেক বাড়বে। আমি বলি না যে একদিনে বেড়ে যাক, কথাটা বুঝুন, টার্নওভার একদিনে 1000 কোটি টাকা চলে যাক, আমি সেটা বলি না। বাড়বে, মার্কেট তার নিজস্ব গতিতেই কিন্তু বাড়তেছে এখন। ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আমার যে কথাটা হচ্ছে যে উনি যে কথাটা বললেন যে উনি তো সাবসিডিয়ারি, কার সাবসিডিয়ারি, একজন ব্যাংকের সাবসিডিয়ারি, সে ব্যাংকের বোর্ডের তো ডিসিশন লাগবে যে আমি সাবসিডিয়ারিকে কিভাবে হেল্প করবো, কতটুকু হেল্প করবো, কতটুকু আমি ফান্ডিং করবো। কিন্তু ব্যাংকও তো আসতে পারছে না। ব্যাংক চিন্তা করছে যে আমি গত 5 বছরে আমার যে অবস্থা, ওখানে থেকে লোকসান কিসের জন্য? লোকসানটা তো ওনাদের ব্যাংক মানে কারকে লোন দিয়েছেন, এটা শেয়ার বাজারে লোকসান হয়নি। শেয়ার বাজারে কয় টাকা লোকসান হয়েছে আপনি হিসাব করেন, সমস্ত ব্যাংকগুলোকে নিয়ে। শেয়ার বাজারে, পুঁজি বাজারে কোনো লোকসান হয়েছে কত টাকা হয়েছে, আর লুট হয়ে গেছে কত টাকা, যেগুলোর কোনো খবর নাই। 93,000 crore টাকা হচ্ছে মানে আপনার ওই কি কয়, আপনাদের প্রভিশন করতে হইতেছে। তাহলে কেন? এটা কার দোষ? এটা কি বাংলাদেশ সিকিউরিটি পুঁজি বাজারের জন্য? আমাকে বলেন, পুঁজি বাজারের জন্য প্রভিশন করতে হইতেছে। কিন্তু আমরা তো শুনছি যে ব্যাংকিং খাতের অবস্থা খুব ভালো, এখন ভালো হচ্ছে, এটা ইট ইজ মানে এখন গ্রো করবে, কিন্তু ব্যাংক তো ল্যান্ডিং করতে হবে কোথাও। আপনার যদি খালি ডিপোজিট নিয়ে বসে রইলাম তাহলে তো হলো না। এখন যে তারা ব্যাংকের ডিপোজিট ইজ এ লাইবিলিটি টু দ্য ব্যাংক, এবং তারা কি করবে যদি ল্যান্ডিং না করতে পারে? এখন ল্যান্ডিং এর সুযোগ কোথায়? সুযোগ আপনার কয়েকটা সেক্টর আসে, সেক্টর ওয়াইজ আপনি আসেন। 1 নম্বর সেক্টর হচ্ছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন, কি জানতে যাচ্ছেন? জি, আমি শরীফুল্লাহ বলছিলাম বাড়িজারা থেকে। জি বলুন। জি ব্রাদার, জি আমি জানতে চাচ্ছিলাম যে আমরা 2010 সালে শেয়ার মার্কেটে ইন করেছি। তো আমরা ওই সময় তো মানে অনেক বেশি মূল্য দিয়ে শেয়ার কিনেছিলাম। তো তৎক্ষণাৎ যখন শেয়ার মার্কেট পড়ে গেল, তখন আমাদের অনেক শেয়ার বিশেষজ্ঞরা সেই সময় এই টেলিভিশনের পর্দায় বসে বা বিভিন্ন মেসেজে বলেছিল যে মার্কেট একসময় এস্টাবলিশ হবে, আপনারা অপেক্ষা করেন, আপনারা ধৈর্য ধরে ধরতে হবে, মার্কেটে এসেই হুট করে বের হওয়া যাবে না, এই ধরনের অনেক কথাই বড় বড় বিশেষজ্ঞরা বলেছিল। বাট এরপরে আর মার্কেট এস্টাবলিশড হলো না, আর আমাদের টাকাও সব চলে গেল। তো এখন আমরা এই পর্যায়ে এসে এখন কি আমরা এই লস দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব, না কোনো উপায় আছে আমাদের? আর এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম। আরেকটা বিষয় হলো যে আপনাদের এখানে ফোন আমরা তো মানে রিং হয় ঠিকই ধরে না।
জি, বুঝতে পেরেছি। জি, ওনার প্রশ্ন উত্তর দেব। আর দর্শক, আপনি রিং হয় যে ধরে না, সে বিষয়টা বুঝছেন। আমাদের এখানে প্রচুর ফোন আসে, আমরা আসলে সব ফোন নিতে পারি না, কারণ আলোচনার মধ্যে আমরা 2-1টি ফোন নেওয়ার চেষ্টা করি। সবসময় ফোন নিলে দেখা যাবে যে পুরো অনুষ্ঠানটা শুধু ফোন নিয়েই চলে যাবে। জি, আচ্ছা, ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে উনি 2010 সালে মানে একটা হাই মার্কেটে উনি শেয়ার কিনেছেন, ভালো কথা। তারপরে উনি যখন বাজার ক্র্যাশ করছে, বিশেষজ্ঞরা বলছেন যে উনি না বিক্রি করে ওয়েট করতে। এখন প্রশ্নটা হচ্ছে ওনার কাছে কি পোর্টফোলিও আছে এটা বিশেষজ্ঞরা জানে না, কেউ জানে না হয়তো। এখন উনি চলে যাবেন কিনা, 2 নম্বর হচ্ছে যে ওনার কোনো লোন আছে কিনা সেটাও বলেন নাই। হাওয়ার আমি যেটা মনে করতেছি যে এটা তার নিজস্ব কি পোর্টফোলিওতে উনি ইনভেস্ট করেছেন, কি হয়েছে। ওনার তো যদি লোন না থাকে তাহলে তো ওনার বেরিয়ে যাওয়া উচিত ছিল তখনই, যখন বাজার পড়তেছিল। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় কথা, যেটা উনি বিশেষজ্ঞের উপর দোষ দিলেন, সেখানে আমি একটা কথা বলছি। বাংলাদেশ ব্যাংক আজকে যে জিনিসটা রিলিজ করলেন, আজকে যে জিনিসটা ব্রিদিং স্পেস দিলেন, এত বছর 10 বছর 5 বছর 5টা বছর বাংলাদেশ ব্যাংক প্রতিদিন আজকে 6 মাস 1 বছর করে এক্সটেন্ড করছে। তখন যদি শুনি জাস্ট 2টা বছর এক্সটেনশন করতো, 2টা বছর এক্সটেন্ড করতো, বা 1টা বছরও যদি দিত, 2011 সাল 12 সালের মধ্যে তোমরা বেরিয়ে আসো, ওভার এক্সপোজ যারা আছো, তাহলে কিন্তু ওনার এই দুরবস্থা হয় না। কথাটা বুঝেন তো? ওনার দুরবস্থার জন্য তো ওনাকে কেউ পরামর্শ দিছে কিনা আমি জানি না। ওনার পরামর্শককে যদি দেওয়া থাকে তাহলে উনি কিভাবে পরামর্শকেরটা নিচ্ছেন। সিচুয়েশন হ্যাজ কম্পেলড হিম, মানে তাকে বেরোতে পারে না বাজারটাকে। বাজার যদি নর্মাল গতিতে পড়ে যেত, বাজার নিজস্ব গতিতে উঠে যেত, কিন্তু বাজারকে গলা চিপে ধরে ফলানো হয়েছে। কথাটা বুঝছেন? তো সেই গলা চিপার মধ্যে উনি পড়ে গেছেন। জি মোস্তাক ভাই, আমি দর্শকদের উদ্দেশ্য নিয়ে একটা কথা বলতে চাই। আমরা কিন্তু এখানে চেষ্টা করি যে পলিসিগত বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা রেগুলেটরদেরকে যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে ব্যক্তি বিনিয়োগকারী যারা আছেন এই পুঁজিবাজারে তারা উপকৃত হন, এবং এইখানে যে আলোচনাগুলো আছে সেই আলোচনার উপর ভিত্তি করে একজন বিনিয়োগকারী ডিসিশন নিতে পারেন। কিন্তু কোন শেয়ারের দাম কত হবে, কি ধরে রাখবে এবং এখন কত লেনদেন হলো, এটা বিনিয়োগকারী নিজেই দেখতে পাচ্ছেন। জি আসল ভাই, এই যে এখন বাজারের অবস্থা, আর কয়েকদিন আছে এরপরই নতুন বছর। নতুন বছরে সবাই আশা করছে বাজার ভালো হবে। তার একটি কারণ আমরা দেখছি যে এখন বিক্রির চাপটা তেমন নাই। অনেক শেয়ারের লেনদেন হচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু বিক্রির চাপ নাই। দেখা যাচ্ছে শেয়ারের দাম খুব বেশি বাড়ছে না, কিন্তু একই জায়গায় থাকছে। এই অবস্থা দেখে কি আসলে এখনই সিদ্ধান্ত নিতে পারে যারা সাইড লাইনে বসে আছেন যেসব বিনিয়োগকারী? আমরা জানি যে আপনাদের এখানেও অনেক বিনিয়োগকারী আছেন যারা অনেক বড় পোর্টফোলিও ম্যানেজ করেন। তারা কি এখনই ডিসিশন নিবে নাকি নতুন বছর দেখে ডিসিশন নেবে? না, আমার ধারণা তারা অলরেডি বাই করতেছে। হ্যাঁ, আমি আমার হাউজের পার্সপেক্টিভে যদি বলি, তারা অলরেডি কিন্তু বাই মোডে আছে। এখন যেমন কি অগাস্টে, সেপ্টেম্বরে তখন কি হয়েছিল, অনেকেই সেল করে বসেছিল। এখন কিন্তু তা নাই। তারা এই নভেম্বর ডিসেম্বরে বিশেষ করে সবাই কিন্তু বাইরে চলে গেছে, এবং তা মোটামুটি যার ফান্ড ছিল টোটাল সবগুলোই কিন্তু তারা অলরেডি ইউজ করে ফেলছে, এবং হয়তো বা আরও ফান্ড তারা নিয়ে আসবে, এরকম অবস্থায় আছে। সো আমি যেটা মনে করি, নেক্সট ইয়ারটা যেহেতু পুঁজিবাজারের সব ইন্ডিকেটরগুলো এখন পজিটিভ, বাংলাদেশ ব্যাংকও এখন খুবই পজিটিভ, আর কমিশন তো অল টাইম চাচ্ছে মার্কেটটা মানে একটা ভালো অবস্থানে থাকুক, স্থিতিশীল থাকুক। সো আমার মনে হয় এখন বিনিয়োগের একটা হাই টাইম। হ্যাঁ, সবাই এখন, এবং আমরা আমাদের ইনভেস্টরগুলো দেখছি তারা কিন্তু বাই মোডে আছে, কেউ কিন্তু সেল মোডে নাই। আর ইনস্টিটিউটগুলোও কিন্তু বাই করতেছে, এটা কম হোক আর বেশি হোক বাই মোডে আছে। কিন্তু সবসময় অভিযোগটা কিন্তু ইনস্টিটিউশনের উপরেই যাচ্ছে, কারণ আপনি দেখেন যে আপনি যদি লাফার্জের মতো শেয়ার দেখেন, আপনি যদি তিতাসের মতো শেয়ার দেখেন, এগুলো কারা ফেলেছে? ব্যক্তি বিনিয়োগকারীরা এই অর্ধেক করেছে। জি, এই বিষয়টি জানবো, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে চাচ্ছেন? জি দর্শক বলুন। হ্যাঁ, আমি বলছি যে এই যে নগদ লভ্যাংশ দেওয়া হয়, এই লভ্যাংশ তো ঠিক মতো আমাদের অ্যাকাউন্টে আসে না। জি ধন্যবাদ। এরকম আমরা অভিযোগ থেকে জানি। এবং আপনার এই যে ট্যাক্স ফ্রি, কত টাকা ট্যাক্স ফ্রি? আমরা অনেক জিজ্ঞেস করলে মানে 1000 টাকাও যদি কেউ ডিভিডেন্ড পাচ্ছেন, সেখান থেকেও 10%, আর 3 না থাকলে 15% কেটে রাখছেন। তাহলে এই যে বাজেটে যে ট্যাক্স ফ্রি ঘোষণা দেয়া হয়, এটা আসলে কি?
এটা ব্রোকার হাউসে ওনার যোগাযোগ করতে হবে এবং সেই ব্রোকার হাউসের সঙ্গে ব্রোকার হাউস দেখবে কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং কত টাকা ডিভিডেন্ড পাইছে, কতটুকু ট্যাক্স ফ্রি হওয়ার কথা আর কতটুকু টিন নাম্বার। ব্রোকারেজ হাউস কি ওই কোম্পানির সাথে যোগাযোগ করবে? করে সাধারণত করে। আচ্ছা সোহেল ভাই, যে জায়গাটিতে ছিলেন, যদি এখন এই মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে অবস্থা, এই যে বড় বড় শেয়ারগুলো পড়ে যাচ্ছে, এগুলো কি ব্যক্তি বিনিয়োগকারীদের পক্ষে এত মানে সেল দেওয়া সম্ভব কিনা, বা ব্যক্তি বিনিয়োগকারীরা এখান থেকে চলে যাচ্ছেন না? আসলে হচ্ছে কি, এটা অবশ্যই সবসময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা দোষ দেওয়া হয়, বাট লাফার্জের কথা বলেন, এটা কিন্তু একজন ব্যক্তি বিনিয়োগকারী অনেক শেয়ার সেল করছে। হ্যাঁ, তাহলে সেই কারণে কিন্তু পড়ে গেছে। আর তিতাসের কথা বলেন, তিতাস কিন্তু একজন ফরেনার অনেক শেয়ার সেল করছে, যেটা নিয়ে অনেক কথা হয়েছে যে তারা হয়তো ইনফরমেশনটা আগে কীভাবে জানলো, যেহেতু টেরিফ কমানোর বিষয়টা। শুধু মানে ইনস্টিটিউটের উপর যে দোষটা চাপানো, এটা হয়তো সব ক্ষেত্রে ঠিক না। আচ্ছা সোহেল ভাইয়ের কথা ধরে আমি একটু বলি, আপনার আইসিবি পুঁজিবাজারের উন্নয়নে আইসিবি সহায়তা করবে, ভূমিকা রাখার কথা, কিন্তু আমরা জানি যে আমি যদি 4-5 বছরের অভিজ্ঞতা থেকে বলি যে আইসিবি বলে দেয় যে 15 তারিখ থেকে মার্কেট পড়বে, আপনারা যা যা সেল করে দেন, এবং আইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, এবং আমি এই 1 ইয়ারে আমি দায়িত্ব নিয়েই বলছি, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা এইসব কথা বলেন। এবং এই বাজারের যে অবস্থা, আপনি এখন দেখেন আইসিবি বাইরে আছে কিনা, আপনি এখন দেখেন, আপনি দেখেন এই যে আলারাফা 2 নম্বরে আসলো, আইসিবির এত ফান্ড, আইসিবি সেকেন্ড পজিশন থেকে নেমে গেল। মানে আইসিবি যদি বাই মুডে থাকতো, তাহলে আইসিবি কি সেকেন্ড পজিশন, আলারাফা বা লঙ্কা বাংলার পক্ষেও কি মানে 1 নম্বরে থাকা সম্ভব কিনা? না, আইসিবির লোকে তো নকমার তুলনা হয় না। লঙ্কা বাংলা ইজ এ স্মল কোম্পানি অ্যান্ড আইসিবি ইজ এ বিগ কোম্পানি, ইটস এ ভেরি বিগ কোম্পানি। আইসিবি ক্যান মার্কেটকে দুলাতে পারে, কিন্তু আইসিবির ভূমিকাটা প্রশ্নবিদ্ধ যদি করেন আপনি, তাহলে আমি প্রশ্নবিদ্ধ করছি না, এখানে আমাদের যে এখানে যারা আসেন বেশিরভাগই বলেন, তারাই বলতেছে নাকি, তো এটা উচিত না। এটাকে যদি হয় তাহলে মানে রেগুলেটর শুড লুক ইনটু ইট। কারণ হচ্ছে যে সরকারি সংস্থা বলেই তারা যেদিন বেচা শুরু করবো, বন্ধু বান্ধবকে বলে দিল আমরা এখন থেকে বেচবো, তোমরা এখন শেয়ার কিনো না, তাহলে আপনি তার আচরণ দেখলেই তো এটা প্রমাণিত। মানে এখনকার আচরণ দেখেন, এখন আমরা আবার আইসিবির সাথে আমি কথা বলেছি, বর্তমানে যিনি দায়িত্ব নিয়েছেন এমডি, উনি আমাকে বলেছেন যে আমরা চেষ্টা করছি, আমরা এই আইসিবি ব্যাপারে যে মানুষের একটা নেতিবাচক ধারণা সেটি দূর করার, কিন্তু তার প্রমাণও কিন্তু দেখছি না। আইসিবি নিজেরই এই জিনিসটা কনফিডেন্স ফিরে না আসে, আইসিবির ভবিষ্যতে দুরবস্থার সৃষ্টি হবে। সেটা পুঁজিবাজারের জন্য, পুঁজিবাজারের জন্য তো একটা মানে পুঁজিবাজারকে রক্ষা করার জন্য রেগুলেটর রিস্ক দেওয়ার। আইসিবি যদি এইসব নোংরামি করে তাহলে রেগুলেটর রিস্ক দেওয়ার, কিন্তু কথাটা হচ্ছে এটা আইসিবির জন্য দুর্ভাগ্য হবে যে এইসব অফিসারদেরকে যাদেরকে বললেন যেসব কথা, যে এইসব অফিসারকে ইমিডিয়েটলি সরানো দরকার। ইমিডিয়েটলি কেন হবে এটা যে আমরা এই শেয়ার বেচতে থাকবো? এটা যদি হয়, আমরা দেখি সব ব্রোকারেজ হাউসকে সাসপেন্ড করতে, আইসিবি কে করে না, সরকারি জরিমানা করতে। আইসিবি এবং আইসিবির ব্যাপারে আপনি ভালো জানেন যে আপনাকে বলি, শেয়ার যদি কেউ কিনে আটকে যায়, বিক্রি করতে না পারে, তখন সেটা আইসিবি কিনে নেয়, মানে হাই রেটে আইসিবি কিনে এবং শেয়ার প্রাইস অর্ধেক নেমে যায়। মানে এইগুলো অভিযোগ, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ দেয়ার। আইসিবি একাধারে বিনিয়োগকারী, একাধারে সে ব্রোকার, একাধারে সে ফান্ড ম্যানেজার, একাধারে সে মানে হোয়াট নট, সে আমি একটা শেয়ার প্লেসমেন্ট নিলাম, আইসিবি প্লেসমেন্ট নিল, আবার সেই ইস্যুয়ার হয়ে গেল, তাহলে দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ দেয়ার। এইগুলোর ব্যাপারে নিয়ে অনেক দিন ধরেই কথা আছে, অনেক দিন, আজকের থেকে না। আপনি শুধু আজকে প্রশ্ন করেন না, এই প্রশ্নগুলো আজ থেকে 20 বছর 25 বছর ধরে আছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ দেয়ার। সবার কথাটা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান, সরকারের যত ব্যক্তিগত কেউ মুনাফা নিচ্ছে না, কিন্তু এই কথা দিয়ে এইটা ধূপে টিকে না। এটা আইসিবিকে যেভাবে একটা ব্রোকার হাউসকে যেভাবে ট্রিট করা হয়, একটা মার্চেন্ট ব্যাংকে যেভাবে ট্রিট করা হয়, আইসিবিকে সেইভাবে ট্রিট করা উচিত। জি সোহেল ভাই, একদম শেষ পর্যায়ে আমরা যদি আপনি এই অবস্থায় বিনিয়োগকারীদের যদি কিছু পরামর্শ দেন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণ নিয়ে যদি আপনি কিছু বলেন। আমি বিনিয়োগকারীদের উপর আমার পরামর্শ থাকবে যে তারা এখন দেখে শুনে বোঝে যাতে এই মুহূর্তে তারা বাইরে চলে যায়। আমার সব কিছু ইকোনমিক্যাল সব ইন্ডিকেটর দেখে মনে হচ্ছে মার্কেট সামনে ভালোর দিকেই যাবে। আপনি যদি এই মুহূর্তে তারা বাইরে চলে যায়, যদি তারা বাই মুডে থাকে, এখন কোন শেয়ারে বিনিয়োগ করবে সেটা একটা। এখন আপনি দেখেন যে আপনি যদি ইন্স্যুরেন্সের দেখেন, বীমা কোম্পানি কোনো লেনদেনই হয় না,
এখন আসলে এই বিষয়গুলো কি দেখার না, বিষয়? এই বিষয়ে ডিসিশন বিনিয়োগকারীকে নিতে হবে। আমি তো এটাই বললাম, ভালো শেয়ার দেখে শুনে বুঝে, তারপর যেটা বলা হয় আপনার কোম্পানি গ্রোথ দেখে, অডিটর কোম্পানি দেখে, তারপর যাতে তারা বাড়ে। আপনি আশাবাদী নতুন বছর নিয়ে? আমি নতুন বছর নিয়ে আশাবাদী। জি, আমি নতুন বছরের জন্য আমি একটাই কথা বলবো যে সমস্ত ইন্ডিকেটর পজিটিভ এবং শেয়ার মার্কেটও ভালোর দিকে যাবে এবং শেয়ার মার্কেট খুবই ভালোর দিকে যাবে, কারণ ফরেনাররাও ফরেন ফান্ড ভিজিট করে গেছে বাংলাদেশের স্টক মার্কেট এবং বিভিন্ন কোম্পানির সমস্ত ইন্ডিকেটরগুলো দেখে গেছে এবং তারা বিনিয়োগ অলরেডি শুরু করে দিচ্ছে এবং আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোও বাজারে আসতেছে এবং আসতেই হবে তাকে। তো সেসব সুযোগে এখন আমার একটা পরামর্শ হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে যে আপনারা পজিশন নেন, এখন ইট ইজ দ্য টাইম টু বাই গুড শেয়ার, নট দ্য জাঙ্ক শেয়ার। ডোন্ট গো ফর গডস সেক, ডোন্ট বাই জাঙ্ক শেয়ার, গো ফর। মোস্তাক ভাই এবং সোহেল ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আশা রাখছি বাজার এখান থেকেই হয়তো সামনের দিকে যাবে। এখানে বিক্রির যে চাপ ছিল সেটি কেটে গেছে এবং বাই প্রেশারটা আসবে এবং বাজারে ইন্ডেক্স বাড়বে, বিনিয়োগকারীরা মুনাফা করতে পারবেন, এই আশা রেখে শেষ করছি। আগামীকালকে দেখাবো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।